আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর একেবারে প্রথম চ্যাপ্টার, সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়। যাদের কাছে বই আছে তারা বইটি একটু বের করতে পারো। সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মূলদ ও অম্লজ সংখ্যা। মূলদ ও অম্লজ সংখ্যা, কিন্তু মূলদ ও অম্লজ সংখ্যার নাম হলেও এর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। আজকে আমরা দেখব এই সব অধ্যায় থেকে বেসিক জিনিসটা কী, অর্থাৎ একটা বইয়ের যে টপিকগুলো আছে এই টপিকগুলো যদি ভালো করে বোঝানো যায় তাহলে যে এমসিকিউগুলো আসবে এবং পরবর্তীতে যে সৃজনশীল প্রশ্ন আসবে সেগুলোতে কিন্তু সলভ করতে কঠিন হবে। এই জন্য তোমাদেরকে বলছি, যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট, যারা গণিতে একটু দুর্বল, বিশেষ করে তাদের জন্যই এই কথাগুলো বলা। যারা ভালো পারো তারা তো পারোই, কিন্তু যারা পারো না তাদের জন্যই বিশেষ করে এই উপদেশগুলো আমার। আর এই গণিতের যে টপিকগুলো আছে সপ্তম শ্রেণীতে, এগুলো কিন্তু শুধু সপ্তম শ্রেণীর জন্য না, এগুলো বিসিএস, নিবন্ধন, প্রাইমারি এবং অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই টপিকগুলো নিয়েই কিন্তু পরীক্ষাতে আসে। সো আমরা যারা বিসিএস পরীক্ষা দিচ্ছি বা নিবন্ধন পরীক্ষা দিচ্ছি বা প্রাইমারি এক্সাম দিব, এরকম বিভিন্ন প্রতিযোগিতামূলক সরকারি বেসরকারি যত পরীক্ষা আছে সব পরীক্ষাতেই কিন্তু এই টপিকগুলোই আসে। কাজেই আমরা নিচের ক্লাসে এগুলো বেসিক ভালো করে পড়ে আসি না বলে আমাদের কিন্তু পরবর্তীতে আবার নতুন করে এগুলোই পড়তে হয়। সো যারা কম্পিটিটিভ এক্সাম দিবেন, বিসিএস বা প্রাইমারি, নিবন্ধন, এই ধরনের, তারাও কিন্তু এই টপিকগুলো ভালো করে দেখে নিতে পারেন, কারণ এগুলো একসময় কাজে লাগবে। ওই ছোটো বাচ্চাদের যে পড়াগুলো, অর্থাৎ নিচের ক্লাসের যে পড়াগুলো, এগুলো অনেক ইম্পর্টেন্ট প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। তাহলে এখানে অধ্যায়ের নামটা হচ্ছে মূলদ ও অম্লজ সংখ্যা, কিন্তু এর মধ্যে 1.1 আমরা দেখছি। যাদের বই আছে বইটা খুললে আরও ভালো হবে। 1.1 আছে বর্গ ও বর্গ সংখ্যা। একদম শুরু থেকে আমরা শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত। এগুলো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই ধারণাগুলো থাকলে আসলে অঙ্কে পরবর্তীতে খুবই ভালো করা যাবে। তাহলে 1.1, এই অধ্যায়ের 1.1 অর্থাৎ বর্গ ও বর্গমূল। 1.1 আছে বর্গ ও বর্গমূল। তাহলে এখন আমরা দেখি বর্গ ও বর্গমূল জিনিসটা কী, এটাই এখানে আলোচনা করা আছে। নিচে সংজ্ঞাটা দেওয়া আছে এইভাবে: কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়। তাহলে কথাটা বোঝা কিন্তু একটু টাফ। একদম প্রথম অধ্যায়ের প্রথম পেজেই এটা লেখা আছে, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। তাহলে সংজ্ঞা আকারে যখন আমরা পড়ি, এটা কিন্তু বাচ্চাদের মাথায় ঢোকাটা অনেক টাফ। আবার একটু পড়ছি, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা, অর্থাৎ একটা সংখ্যাকে যদি আমরা ওই সংখ্যা দ্বারাই গুণ করি তাহলে যে গুণফলটা পাওয়া যায় ওই গুণফলটাই হচ্ছে প্রথম সংখ্যার বর্গ। ওই সংখ্যার বর্গ মানে প্রথম সংখ্যা, যে সংখ্যাটা আমরা ধরলাম সেটার বর্গ, এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। সংখ্যাটি যে সংখ্যা আমরা প্রথমে ধরেছিলাম ওইটা হলো গুণফলটার বর্গ। এটা আমি একটু উদাহরণের সাহায্যে দেখে দিচ্ছি। তাহলে প্রথমে আছে 1.1-এ সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের একদম স্টার্টিংয়ে, সেখানে হচ্ছে বর্গ ও বর্গ সংখ্যা, বর্গ ও বর্গমূল। তাহলে বর্গ কী আর বর্গমূল কী, এর একটু উদাহরণের সাহায্যে আমরা যদি দেখি, তাহলে এখানে আছে 1.1, 2 একটা সংখ্যা নিলাম, আমরা একটা সংখ্যা সিলেক্ট করলাম 2, একটা সংখ্যা আমরা সিলেক্ট করলাম 2। তাহলে এখানে বলা আছে একটি সংখ্যায় বলা আছে একটি সংখ্যা, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ। তাহলে আমরা একটা সংখ্যা ধরলাম 2, তাহলে এই সংখ্যাটাকে আমরা এই সংখ্যা দিয়েই গুণ করব। তাহলে 2কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে কত? 4। তাহলে এখানে সংখ্যায় বলা আছে একটি সংখ্যাকে, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে। তাহলে আমরা ধরলাম একটি সংখ্যা 2, তাহলে 2কে 2 দিয়েই গুণ করব। তাহলে একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করব। তাহলে একটি সংখ্যা আমরা ধরলাম 2, তাহলে 2কে যদি 2 দিয়ে গুণ করি গুণফলটা হয় কত? 4। তাহলে এইটা হচ্ছে 4কে আমরা বলবো গুণফল। চারকে বলছি গুণফল। তাহলে একটি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। তাহলে একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, তাহলে গুণফলটাকে বলা হয় ওই সংখ্যার বর্গ। তার মানে আমরা বলতে পারি 2 এর বর্গ হচ্ছে 4, 2 এর বর্গ, 2 এর বর্গ 4। তাহলে এই কথাটা আমরা বলতে পারি যে 2 এর বর্গ হচ্ছে 4।
তাহলে সংখ্যাটা আমাদের লেখা আছে প্রথম পেজে একবারে বর্গ ও বর্গ সংখ্যা চেনা, কোনটা বর্গ কোনটা বর্গমূল। তাহলে একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, তাহলে গুণফল হবে ওই সংখ্যার বর্গ। তাহলে সংখ্যা হচ্ছে এইটা, এটা হচ্ছে মূল সংখ্যা, এটা হচ্ছে মূল সংখ্যা 2, 2কে 2 দ্বারা গুণ করলে পাওয়া যায় 4, 4 হচ্ছে গুণফল। তাহলে গুণফলকে বলা হয় ওই সংখ্যাটার বর্গ, এই উল্টা কথাটাই হবে বর্গমূল। এবং সংখ্যাটি মানে এই সংখ্যাটি 2, এই সংখ্যাটি গুণফলের বর্গমূল। তাহলে গুণফল কত পেয়েছিলাম? 4, গুণফল পেয়েছিলাম কত? 4। তাহলে 4-এর বর্গমূল হচ্ছে 2, 4-এর বর্গমূল 2। বর্গমূল চিহ্ন হচ্ছে এটাকে আমরা বলি বর্গমূল চিহ্ন, বর্গমূল চিহ্ন। তাহলে এই বর্গমূল চিহ্নের ভিতরে আমরা 4 ঢোকাই দেবো, তাহলে 4 দিয়ে এটা রেজাল্ট হবে 2। তাহলে 4-এর বর্গমূল, এই চিহ্নকে বলে বর্গমূল চিহ্ন। তাহলে 4-এর বর্গমূল হচ্ছে 2। তাহলে আমরা আবার একটু দেখি যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। তাহলে একটা সংখ্যা ধরলাম 2, 2কে 2 দ্বারা গুণ করলে হলো 4, 4 হচ্ছে গুণফল, মূল সংখ্যা হচ্ছে 2। তাহলে 2-এর বর্গ হচ্ছে 4, 2-এর বর্গ 4। উল্টা কথাটা হচ্ছে গুণফলের বর্গমূল, গুণফলের বর্গমূল হচ্ছে ওই সংখ্যাটি। গুণফল হচ্ছে 4, 4-এর বর্গমূল হচ্ছে 2। তার বর্গমূল চিহ্ন হচ্ছে এইটা, এই চিহ্নকে বলে বর্গমূল। তাহলে বর্গমূলের ভিতরে 4 দিলে এই রেজাল্ট হবে 2। তাহলে 4-এর বর্গমূল 2। এভাবে আমরা অন্যান্য সংখ্যা দিয়েও কিন্তু এই টেস্টটা করতে পারি। যদি অন্য একটা সংখ্যা ধরি আমরা 3, যদি সংখ্যা ধরি 3, 3 মূল সংখ্যা, তাহলে 3 গুণ 3, তাহলে গুণফল হলো কত? 9। তাহলে 3-এর বর্গ হচ্ছে 9, 9-এর বর্গমূল 3। তাহলে বর্গমূল চিহ্ন দিলাম, 9 লিখলাম, এটা হবে 3। তাহলে 3 একটা সংখ্যা নিলাম, 3কে 3 দ্বারা গুণ করলাম, গুণফল হলো 9। তাহলে 3-এর বর্গ 9, 9-এর বর্গমূল 3। এরকম অন্যান্য সংখ্যা দিয়েও আমরা এই কাজটা করতে পারি। তাহলে এখানে আমাদের সপ্তম শ্রেণীর গণিতে প্রথম পয়েন্ট অর্থাৎ 1.1 এটাতে আছে বর্গ এবং বর্গ সংখ্যা। এটা চেনা আমাদের খুব প্রয়োজন, এটা চেনা আমাদের দরকার আছে। কারণ বর্গ সংখ্যা চিনতে না পারলে আমরা কোন সংখ্যাকে বর্গাকারে সাজানো যায় সেটা আমরা বুঝতে পারবো না। যে সংখ্যাগুলো বর্গ সংখ্যা, যে সংখ্যাগুলো বর্গ সংখ্যা সেগুলোকে বর্গাকারে সাজানো যাবে, আর যে সংখ্যাটা বর্গ সংখ্যা নয় সেটাকে কিন্তু বর্গাকারে সাজানো যাবে না। এই জন্য প্রথমেই এটা আছে ইম্পর্টেন্ট যে কোনটা বর্গ কোনটা বর্গমূল। 1.2 আছে পূর্ণবর্গ সংখ্যা, 1.2তে আছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে প্রথমে দেওয়া আছে 1, 1-এর বর্গ 1কে স্কোয়ার করলে হবে 1 স্কোয়ার, 1, 2কে স্কোয়ার করলে হবে 4, 3কে স্কোয়ার করলে হবে 3 3 9, 5কে স্কোয়ার করলে 5 25, 7কে স্কোয়ার করলে হয় 7 7 49। এরকম অনেক সংখ্যা আছে যেগুলো 2কে বর্গ করলে আমরা পাচ্ছি 4, তাহলে 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। 3কে বর্গ করলে পাচ্ছি 9, তাহলে 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। 5কে বর্গ করলে পাচ্ছি 25, তাহলে 25 একটি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ অন্যভাবে বলতে পারি কোনো সংখ্যাকে বর্গমূল করলে যদি একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়, যদি একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন 25কে যদি আমরা বর্গমূল করি, 25কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো 5। এই 5 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, কাজে 25 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। 49 এটা বর্গমূল করি পাবো 7, 7 একটি স্বাভাবিক সংখ্যা, 7 একটি স্বাভাবিক সংখ্যা। সো 49 একটি পূর্ণবর্গ সংখ্যা। এক কথা আমরা বলতে পারি যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে একটি সংখ্যা আসবে সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে দশমিক আসবে না, স্বাভাবিক সংখ্যা মানে এরকম সংখ্যা আসবে কিন্তু কোনো দশমিক সংখ্যা আসবে না, সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখানে লেখা আছে যে কোনো যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে, তাহলে এখানে এমসিকিউ আকারে এই কথাটা আসতে পারে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে অ্যান্সার কী হবে? পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। তাহলে এমসিকিউতে এটা মনে রাখতে হবে যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, যেমন 25 এর বর্গমূল 5, এর একটা স্বাভাবিক সংখ্যা। 49 এর একটা বর্গমূল 7, এর একটা স্বাভাবিক সংখ্যা। তার মানে পূর্ণবর্গ যে সংখ্যাগুলো তার বর্গমূল অবশ্যই একটি স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে এমসিকিউতে আসে যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নিচের কোনটি, তাহলে অবশ্যই হবে এর একটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 থেকে শুরু করে যত ধনাত্মক সংখ্যা আছে 1 2 3 4 5 6 এরকম ইত্যাদি, এই সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা।
পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল অবশ্যই একটি স্বাভাবিক সংখ্যা হবে। এটা এমসিকিউতে আসতে পারে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এই চ্যাপ্টারের অন্যান্য টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম।